লম্বা একটা ছুটি পেয়েছি। লম্বা ছুটিটার কথা যতই বলি না কেন, আদৌ কি আমাদের মায়েদের কোনো ছুটি আছে নাকি সংসার জীবনে আমার জানা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিলাম। ওই দিন যে কাঁচামরিচ কেনা হয়েছিল ভ্যান থেকে মেয়ের স্কুলে যাবার সময়, তো সেই কাঁচামরিচগুলো এভাবেই ছিল। রাতের বেলা আর কি আমি ধুয়ে কাঁচামরিচগুলো পানিটা ঝরতে আর কি এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর সেই কাঁচামরিচগুলো যখন শুকিয়ে গেল, এগুলো এখন আমি এই তো বক্সে করে আলাদা করে রেখে দিচ্ছি। আমি এখানে 2টা বক্সে রাখবো কাঁচামরিচগুলো। একটা যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা কাঁচামরিচ আর কি খাওয়া শুরু করব। তো কাঁচামরিচগুলো কিন্তু খুব ঝাল ছিল। তো দেখলাম যে কাঁচামরিচগুলো ধুয়ে রাখার পর এখান থেকে 2-1টা কাঁচামরিচ আর কি নষ্ট হয়ে গিয়েছে, সেগুলোকে আবার আমি আলাদা করে নিলাম। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আজ আমি লম্বা একটা ছুটি পেয়েছি, তারপরে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছিলাম। সেখানে একজন আপু আমাকে বলেছিল যে আমাদের মায়েদের কোনো ছুটি নেই। তো হ্যাঁ, ছুটিটা যদিও আমার মেয়ে পেয়েছে, আমি কিন্তু সংসারে কোনো ছুটি আমি পাইনি। এই যে কাজগুলো, এই কাজগুলো যখন থেকে একটা মেয়ের বিয়ের পিঁড়িতে পা রাখে, তারপর থেকেই কিন্তু তার সংসারে কাজকর্ম শুরু হয়ে যায়। একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত তার এই কাজগুলো কিন্তু তাকে করে যেতেই হয়। তো সবাই ছুটি পায় একটা সংসারে, যেমন সন্তানরা ছুটি পায় বা তার হাজব্যান্ড ছুটি পায়, কিন্তু একটা সংসারে যে গৃহিণী থাকে তার ছুটিটা কিন্তু কখনো থাকে না। তার দেখবেন যে যদি সে সংসার থেকে ছুটি নেয়, তাহলে সেই সংসারের রান্নাবান্নাই বা কে করবে, আর তাদের যত্ন আদিগুলো বা কে করবে। তো এই কারণে কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি থাকে না। যাই হোক, আমি কাঁচামরিচ তারপরে কিছু পেঁয়াজও ছুলে রেখেছিলাম, ওগুলো আমি রেখে দিলাম। আর ডিম আনা হয়েছিল রাতের বেলাতেই। আর সকালবেলা উঠে আমি মুখটা আর কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এরপর কিন্তু আমি 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। আর 1 গ্লাস পানি খেয়েই এই কাজগুলো আগে আমি গুছিয়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ডিম আনা হয়েছে, এভাবে পলিতে সারা রাত ছিল। আর এভাবে পলিতে করে ডিমগুলো যদি আরও বেশি টাইম রাখি, একে তো গরম, এমনিতেই কিন্তু ভাবসা একটা গরম ছেড়েছে, তার মধ্যে আবার বিদ্যুৎও থাকে না। তো সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় ডিমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে না আমি ডিমটা আগে আর কি বোলের মধ্যে তুলে নিলাম। এগুলো আমি এখন ধুয়ে ফেলবো। আটা ছিল না, তো আটাটাও রাতের বেলায় আনা হয়েছে, তো ভাবলাম যে এখন আটাটা রিফিল করে ফেলি। সকালবেলা যেহেতু নাস্তা বানাবো, তো আটা একেবারেই ছিল না। তো দেখলাম যে একদিকে রিফিলও করা হবে, তার সাথে সকালে নাস্তা তো বানাতেই হবে। যাই হোক, কাজ করতে করতে আমার সকল ভালোবাসার আপু, আঙ্কেল, আন্টি এবং ছোট ছোট সোনামণিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এটার মধ্যে একবার ভেবেছিলাম যে 5 কেজি আটা হয়তো পুরো কন্টেনারটা ধরে যাবে। পরে দেখলাম যে না, 5 কেজি আটা পুরোপুরি ধরছে না, প্রায় 1 কেজির মতো থেকে যাচ্ছে। তো যতটুকু ধরেছে ততটুকুই আমি কন্টেনারে তুলে রাখলাম। আর বাকি আটাগুলো আমি এভাবেই প্যাকেট করে তারপরে মুড়ি আর কি রেখে দিব। সংসারের কাজ সকালবেলা উঠে বিসমিল্লাহ বলে শুরু করেছি। তো যতই তাড়াহুড়া করি আর যত ধীরে সুস্থে করি না কেন, কাজ কিন্তু হাত থেকে কখনো নড়বে না। একটার পর একটা কাজ সকাল যে শুরু হয় একদম দুপুর অবধি কিন্তু চলতে থাকে। আর এভাবেই কিন্তু সংসারের কাজগুলো করে থাকি। ক্লান্তি ভাব ওইরকম একটা আসে না, সত্যি কথা বলতে, যেহেতু ভালোবাসার দিক থেকেই সংসারের কাজগুলো করে থাকি, তো ক্লান্তি আসবে আর কি করে। তো যাই হোক, তবে মাঝে মাঝে যখন একেবারে হালকা পাতলাভাবে একটু অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু নিজের কাজগুলো নিজে যখন শান্তি মতো না করতে পারি, তখন কিন্তু খারাপ লাগাটা বেশি কাজ করে।
তো একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যে মহান রাব্বুল আলামিন আমাকে এই যে আমার যে বিয়ে হয়েছে এত বছর হয়ে গেল, তো এই বিয়ের পর আমার সংসার জীবনে আমি কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে যে বড়সড় কোনো অসুখ বা খুব বেশি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকায় এটা কিন্তু আমি এখনো পর্যন্ত হইনি। তো তার জন্য মহান আল্লাহ পাকের কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই। আমার সমস্যার মধ্যে একটা সমস্যাই হয়ে থাকে, বেশিরভাগ দেখা যায় যে টাইমলি আমি যদি খাওয়া দাওয়াটা না করি, প্রেশারটা একেবারে নেমে যাবে। আর খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক মতো থাকে আর ঘুমটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু একেবারে সুস্থ থাকি। তো মাঝে মাঝে দেখা যায় গ্যাসের সমস্যার কারণে আমার খাওয়া দাওয়াটা এদিক সেদিক হয়ে যায়, তখনই কিন্তু প্রেশারটা একেবারে নেমে যায়। আর দ্বিতীয় হচ্ছে ঘুম। তো দেখা যায় যে সময়টা আমার ঘুমের সময়, দেখা যায় বাসায় বিদ্যুৎ নাই, প্রচুর গরম। তো ওই সময়তে কিন্তু ঘুমটা আর ওইভাবে আসতে পারি না। তো একদম প্রপারলি যদি একটা ঘুম দিতে পারি তাহলে কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারি। আর সুস্থ রাখাটা কিন্তু একটা সংসারের জন্য, এটা গৃহিণীর এটা সবচাইতে একটা বড় কাজ। কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমার পুরো সংসারটাই কিন্তু অচল হয়ে পড়বে। রান্না বান্না করব, তো আজকে কি রান্না করব সেটা আমি গতকাল রাতের বেলায় চিন্তা ভাবনা করে রেখেছিলাম। তো আমি এখানে পেঁয়াজ যে আমি আর কি ব্লেন্ড করে এভাবে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রান্না করার জন্য যতটুকু আমার পেঁয়াজের দরকার হবে ততটুকু পেঁয়াজ আমি আলাদা করে তুলে রাখছি। আর এই বক্সটা আবার আমি ডিপ ফ্রিজে আর কি রেখে দিব। তার সাথে কিছু পেঁয়াজ আমি কেটেও রেখেছিলাম, তো সেই পেঁয়াজের বক্সটাও আমি নামিয়ে নিয়েছি। তো আমি কিন্তু চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম। তো অনেকটা টাইম হয়ে গিয়েছে, এর মধ্যে দেখলাম যে 20 মিনিট পার হয়ে গিয়েছে। চুলায় গ্যাসের আঁচটা একেবারেই কম। তো এই গ্যাসে কিন্তু দেখা যায় আটাটা ঠিকই হয়তো বা আমি ময়ান করে নিতে পারবো আর কি, সিদ্ধ করে নিয়ে তারপর ময়ান করতে পারবো, কিন্তু রুটিগুলো ভাজা হবে না। এত অল্প আছে, রুটি ভাজতে গেলে কিন্তু রুটিগুলো খুব শক্ত শক্ত হবে। তো আমি সেই পানিটা দিয়ে চা বানিয়ে নিয়েছি আর পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো চা আর পাউরুটি এই দুইটা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা পরবর্তীতে করে ফেলেছি। এখানে রাতের বেলা যে কাপড় চোপড়গুলো আর কি ধোয়া হয়েছিল, তো গতকালকে নাকি বিকেল দিকে যে কাপড় চোপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তারপর আরও কিছু কাপড় ছিল, ওগুলো রাতের বেলায় আমি সুন্দর করে ক্লিন করে আমি বারান্দায় মেলে দিয়ে রেখেছিলাম। তো দেখলাম যে সেগুলোও শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে ফেলি। তো সকাল সকাল থেকে কিন্তু সব কাজের সাথে আজকে এই যে কাপড় চোপড়গুলো যে আমি ভাঁজ করে নিয়েছি, তো ওয়ার্ড্রপটা কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিব। আর দুপুরের জন্য আজকে কি রান্না করব সেটা তো যে বললাম না, রাতের বেলায় ভেবে রেখেছি। তো যেহেতু একদম শর্টকাট রান্নাটাই করব, তেমন একটা সময় লাগবে না, তো যার কারণে কিন্তু ঘরের কাজগুলোই আমি আগে করে নেবার চেষ্টা করছি। এই কাজগুলো গুছিয়ে রান্না করতে গেলে তখন দেখা যায় ধীরে সুস্থে আমি খুব সুন্দর মতো আর কি রান্নাটা করতে পারবো। কাপড় চোপড়গুলো যদি এভাবে আমি রেখে দেই তাহলে দেখা যাবে এই কাপড় চোপড়গুলো সোফা থেকে বিছানা, বিছানা থেকে সোফা, অথবা এই রুম ওই রুম গড়াগড়ি খাচ্ছে। তো ওগুলো আর করলাম না, তাই কাপড় চোপড়গুলো শুকিয়ে যাওয়ার সাথে সাথেই আর কি আমি ভাঁজ করে নিচ্ছি। তাসলিমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর। এই ভয়েসটাও কিন্তু আমার অনেক একটা সময় আসতো যে আমার ভয়েসটা নাকি খুবই সুন্দর। তো সব কিছুই মহান আল্লাহ তাআলার দান আপু। তো আশা করছি আপু আপনি আমার জন্য দোয়া করবেন। আসলে ভয়েস কতটা সুন্দর, আমি যখন ভয়েস দিয়ে আমি আবার নিজের ভিডিওর রেকর্ডটা আমি আবার নিজে শুনি, তো আমার কাছে কিন্তু কেমন যেন একটা ক্যান ক্যান শব্দ হয়, মনে হয় যে ভয়েসটা ক্লিয়ার হয়নি। তো কি আর করা, তো মাঝে মাঝে চিন্তা করি হয়তো বা যেই ভয়েসটা আমি যেই স্পিকারটা দিয়ে দিই সেটাতে হয়তো বা সমস্যা আছে, নয়তো আমার ফোনের সমস্যা আছে। আমার প্রিয় আপুরা বলবেন তো যে আমি যখন ভয়েসটা দেই, তো আপনারা যখন আমার কথাগুলো শুনেন তখন কি এরকম ক্যান ক্যান কোনো শব্দ শুনতে পান কি না?
তো যাই হোক, এই যে আমি নুসরাত জাহান চৈতি আপুর জন্য আপুর দেখতে চেয়েছিল আমি আমার ওয়ারড্রপের কাপড়-চোপড়গুলো কিভাবে রাখি। তো এক সাইডে আমার এক্সট্রা কিছু সালোয়ার ছিল, ওড়না ছিল, ওগুলো আমি একপাশে রেখেছি। তার একপাশে আমি আমার প্রতিটা 3 পিস ওড়না, সালোয়ার এগুলো একসাথে করে তারপরে গুছিয়ে রেখেছি। এটা ছিল জবার ড্রয়ার। তো জবা যেহেতু দেখা যায় বাসায় 3 পিস খুব কম পরে, বেশিরভাগই দেখা যায় ও ট্রাউজার অথবা গেঞ্জি এগুলো পরে থাকে। তো এই কারণেই কিন্তু ওর ওয়ারড্রপে কাপড়-চোপড়গুলো খুবই কম। তো ওর ওয়ারড্রপের আর কি ড্রয়ারটাতে আমি একটা জায়নামাজও আর কি রেখে দিয়েছি। ওর ড্রয়ারটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা আছে, আর এটা ছিল জুঁইয়ের। তো 2 বোনই যেহেতু বাসায় বেশিরভাগ ট্রাউজার অথবা গেঞ্জি পরে, তো দেখা যায় জামাটা খুব কমই পরা হয়। তো এই কারণে কিন্তু দোনো বোনের ড্রয়ারটা একটু ফাঁকা ফাঁকা। আর এর পাশে এই যে এটা ছিল জবার আব্বুর ড্রয়ার। তো সবার নিচের অংশটাতে আমি জবার আব্বুর এক পাশে পাঞ্জাবি রেখেছি, এক পাশে শার্ট, আর এক পাশে প্যান্ট, আরেক সাইডে আমি তার পরার গেঞ্জিগুলো আর কি রেখে দিয়েছি। তো সে যেহেতু গেঞ্জি বেশি পরতে আর কি পছন্দ করে, এই কারণে কিন্তু তার শার্টের চাইতে তার গেঞ্জির কালেকশনই বেশি। তো সবগুলো গেঞ্জি আমি খুব সুন্দর করে আর কি আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম। তো দেখা যায় জুঁইয়ের আর আমার ড্রয়ারটাও যদি খুব সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকে, তবে জবার আর তার বাবার এই দুইজনের ড্রয়ারটা কিন্তু মোটেই একেবারে খুব সুন্দর বা পরিপাটি করে গুছানো থাকে না। আজকে গুছিয়েছি, তো 2-3 দিন পরেই দেখব সব কিছু একদম এলোমেলো করে ফেলেছে। এই হলো একটা অবস্থা। তো চৈতি আপুকে কিন্তু আমার ওয়ারড্রপ গুছানোটা আমি দেখিয়ে দিলাম। তো রান্নাঘরে চলে আসছি, এখন আমি রান্না করব। প্রথমত আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। সংসারের সব কাজ সেরে তারপর আর কি রান্নাঘরে আসি। যেহেতু সকাল থেকে গ্যাসটা ছিলই না, এখনও পর্যন্ত কিন্তু গ্যাসটা যে পুরোপুরি চলে এসেছে তা কিন্তু না। তো অল্প পরিমাণে এসেছে, যার কারণে কিন্তু রান্নাটা করতেও আমার একটু সময় লেগেছে। তো অল্প আঁচে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই রান্নাটা করতে করতে মোটামুটি গ্যাসটা পুরোপুরি চলে আসবে। এখানে কিছু কাজু বাদাম ছিল, পোস্তর দানা ছিল, তার সাথে ছিল কিশমিশ। তো সব কিছু বাটাই অল্প পরিমাণে আর কি ছিল, এটা ডিপ ফ্রিজে। তো এ কারণে আমি এক্সট্রা করে আর কোনো বাদাম আলাদা করে বাটিনি। এখানে আমি একটা আর কি জয়ত্রী দিয়ে দিলাম, আর কি 2টা জয়ত্রীর দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিলাম লবণ, আর এরপর দিয়ে দিব টমেটো সস। তো সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা মশলা অল্প অল্প করে দিয়েছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি যা যা দিচ্ছি এখানে আমি আমার আন্দাজ মতোই কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে এরপর এখন এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমি আগে একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিব। তারপর আমি এখানে টক দইও দিয়ে দিব। টক দইটা দিয়ে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি মুরগির মাংসগুলো আর কি দিয়ে দিব। তো যাই হোক, যেহেতু একদম সহজ রান্না আর একটা রান্নাই করব, কারণ এই টাইমে গ্যাস এসেছে, আর এই টাইমে যদি এখন রান্না বান্নার আইটেম আরও বাড়াতে যাই, খাওয়া দাওয়া করতে করতে একদম বিকেল 4টা বেজে যাবে। তো চিন্তা করলাম যে যেটা রান্না করছি সেটা আপাতত আগে দুপুরবেলা খাই, আর রাতের চিন্তা রাতে করা যাবে। তো যাই হোক, রেহানা পারভিন আইডি থেকে আপু কমেন্ট করেছে গত ভিডিওতে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অসুস্থ শরীর নিয়ে শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখছি, দেখে নিলাম, ভালো থেকো। রেহানা আপু, আমি জানি না আপনার কি হয়েছে, তো আপনি যে অসুস্থ অবস্থায় আপনি আমার ভিডিওগুলো ভালোবাসা থেকে দেখে নিয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি। আর তার সাথে আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু।
গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বোন আসবে, তার সাথে আরও কেউ আসবে। তো সেটার জন্য সেটাকে সারপ্রাইজ হিসেবে আমি রেখে দিয়েছিলাম। সেখানে আমাদের ইভা আপু কিন্তু কমেন্ট করেছিল যে এত মজা করবেন, আমাকে দাওয়াত দিয়েন। তো হ্যাঁ ইভা আপু, যদি দাওয়াত দিতে পারতাম তাহলে তো ভালোই হতো। আর আমার দাওয়াতে আমার বাসায় এসে দীর্ঘটা সময় যেহেতু আমরা খুব আনন্দ উল্লাস করব, তা আমাদের সাথে যদি আপনি থাকতে পারতেন আমিও কিন্তু খুব খুশি হতাম। তো জানি না ইভা আপু এ পর্যন্ত আমার সাথে আছেন কিনা বা আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন। কম বেশি আপু কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে। তো যাই হোক, এদিক থেকে আমি এই তো খুব সুন্দর করে এখন চালটা দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু চালটা ভেজে নেব। আর সালাদ বানাবো, তো এখানে শসা আর টমেটো, লেবু এগুলো আনা হয়েছিল, এগুলো ধুয়ে নিলাম। আর শসাগুলো এখন আমি ছুলে নিচ্ছি। এক পাশ থেকে রান্না করছি, আরেক পাশ থেকে সালাদের আয়োজনটাও করে নিচ্ছি। অনেকটা সময় হয়ে গিয়েছে, আসলে খুব তাড়াহুড়া করতেছিলাম যে জবার আব্বু নামাজ পড়ে আসলেই বলবে যে খেতে দাও। তো যত দ্রুত সম্ভব আমি কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম। আসলে রান্না করতে তো একটু সময় লাগেই, রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই কিন্তু রান্নাঘর থেকে বের হয়ে যায়। তবে কি আর করব, যেহেতু বাসায় গ্যাস ছিলই না, তো সিলিন্ডারটাও শেষ হয়ে গিয়েছে, সিলিন্ডারটাও আর আনা হচ্ছে না। তো এই কারণে কিন্তু রান্নাটা দেরি হয়ে গেল। তো যাই হোক, সে বাসায় পরবর্তীতে নামাজ পড়ে এসে বসে বসে মোবাইল দেখতেছিল, আর আমি এদিক থেকে খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছিলাম। বিরিয়ানি রান্নাটা আজকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তবে জানেন, ঘরের কর্তামশাই কিন্তু পেট ভরে বিরিয়ানিটা খেয়েছে। বিরিয়ানিটা খেয়ে দিয়ে সে আমাকে কি বলল, সে আমাকে বলতেছিল যে আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। কিছুক্ষণ পরই সে আবার বলতেছিল যে না, বিরিয়ানিটা মজা হয়েছে কিনা আমি জানি না, তবে আজকে আমার পেটে ক্ষুধা বেশি ছিল, তাই হয়তো হালুম হুলুম করে খেয়ে নিয়েছি, তাই হয়তো বা আমার কাছে বেশি মজা লেগেছে। আমি কিন্তু এখানে চাল দিয়ে পানি দিয়ে এরপর আবারও কিছুটা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, লবণ কম ছিল লবণটাও দিয়ে দিলাম। তো এটাই ছিল আসলে তার একটা অভ্যাস। আসলে বিয়ের পর থেকে আমার রান্নাবান্না না মজা হলেও সে তখন বলে না ডিরেক্ট যে হ্যাঁ আজকে তোমার হাতে রান্নাটা মজা হয়েছে। সে বলবে যে আজকে আমার পেটে ক্ষুধা বেশি ছিল, সকাল থেকে কিছু খাইনি, হঠাৎ করে দুপুরবেলা খেলাম, তো তাই হয়তোবা খাবারটা বেশি মজা লেগেছে। তো যাই হোক, সে কখনো আমার রান্নার সুনাম যে করে না তাতে আমি মন খারাপ করি না। তো আমি তখন চুপচাপ হাসি আর বলি যাই হোক, যে তোমার যদি ভালো লেগে থাকে খেতে তাহলে আর একটু বেশি করে খেয়ে নাও। তো আমি এদিক থেকে সালাদগুলো কিন্তু কুটে নিচ্ছিলাম। তো একবার একটা গল্প শেয়ার করি ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে। একবার ওর অফিসের এক বড় স্যার আমার বাসায় আর কি এসেছিল, তাকে দাওয়াত করা হয়েছিল। তো সেই স্যার আবার ব্রয়লার মুরগির রোস্ট খায় না, আমি সেটা জানতাম না। তো আমি সেখানে রোস্ট করেছিলাম, ডিমের কোরমা করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, তার সাথে গরুর মাংস রান্না করেছিলাম। তো স্যার আর কি হঠাৎ করেই ডিমের কোরমা আর পোলাওটা শুধু খেয়েছিল, আর ব্রয়লার মুরগিটাও খায়নি, তার সাথে গরুর মাংসটাও খায়নি। তবে খেয়ে কিন্তু সে বলেছিল যে পোলাও রান্নাটা অনেক মজার হয়েছিল। তো সর্বশেষ আমার হাজব্যান্ড তাকে বলল যে স্যার, পোলাও রান্নাটা মজা হয় নাই, আমি যে দোকান থেকে চালটা কিনে এনেছিলাম সেই দোকানের চালটাই ভালো ছিল, তাই আপনার কাছে খেতে আর কি ভালো লেগেছে। তো স্যার খুব হাসতেছিল তার কথা শুনে, আর বলতেছিল যে বিথি, লিটন কি কখনো তোমার খাবারের কোনো প্রশংসা করে না? তো আমি বললাম যে নাই হোক, সবাই তো আর প্রশংসা করতে পারে না, আর প্রশংসা করার মতো কিন্তু একটা গুণ থাকে, হয়তো বা তার মধ্যে সেই গুণটাই নেই। প্রশংসা না করে না করুক, তবে দোকানের চাল হোক বা আমার হাতের রান্না হোক, মজা যে হয়েছে খেতে, সেখানে আমার বড় সার্থকতা। তো এই হলো অবস্থা আর কি আমার। আর এই দিক থেকে আমার যে বাকি ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি এখন অর্ধেকটা এই যে ফ্রিজে রেখে দিচ্ছি, আর কিছুটা ডিম দেখলেন যে আমি বাইরেই রেখে দিলাম।
যেহেতু গরমের সময় বাইরে এতগুলো ডিম রাখা ঠিক হবে না, তাই আর কি অর্ধেকটা ডিম আমি ফ্রিজে রেখে দিলাম। আর এপাশ থেকে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ একদম ঝরঝরে আর পারফেক্ট একটা বিরিয়ানি কিন্তু হয়েছিল। তার সাথে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। তো আমার বিরিয়ানি রান্না শেষ, এরপর আমি গোসল করতে চলে গিয়েছিলাম। তো আমি গোসল করে এসে আবার ক্যামেরাটা অন করলাম আর টেবিলে খাবার বেড়ে নিয়েছি। তো ওই যে দেখেন সাহেব পাঞ্জাবি পরে লুঙ্গি পরে সে অলরেডি দেখে গেল যে আমি তার খাবার রেডি করেছি কিনা। আমি তাকে বলতেছিলাম যে খাবার টেবিলে দেওয়া হয়েছে, এখানে সবাই চলে আসো। সে আর কি বলে গেল সে টেবিলে বসে খাবে না, তার খাবারটা যেন ঘরে দেওয়া হয়। এখন দেখতে পেলাম মেয়েরাও এক এক করে যার যার প্লেট নিয়ে ঘরে চলে যাচ্ছে। তো আমি আর কি করব, তো আমি পরবর্তীতে বললাম যে টেবিলটাই কেনার দরকার ছিল, কি টেবিলটা না হলেই ভালো হতো। তো যাই হোক আমি আর একা একা বসে টেবিলে খেয়ে কি করব, তাই আর কি প্লেট, সালাদ, তারপরে বিরিয়ানি যা যা ছিল সব কিছু ধরেই কিন্তু আমি রুমে নিয়ে গেলাম। তো এখন তারা টিভি দেখবে আর খাবারটা খাবে। আমিও দেখতে দেখতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।